তার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। এই স্বপ্ন পূরণের জন্য সে দিনরাত এক করে পরিশ্রম করেছে। শুধু এই একটা স্বপ্ন পূরণের জন্য কত কিছু ত্যাগ করেছে। ফাইনালি স্বপ্ন পূরণের গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছাতে পেরেছে। খুশিতে আত্মহারা হয়ে বাবা মাকে ডাকতে থাকে আশার। আশারকে এরকম করে বাবা মাকে ডাকতে দেখে ঘাবড়ে যায় আশারের পাশেই দাঁড়িয়ে থাকা সুমা। সুমা শুকনো ঢুক গিলে ভাবে ছোট সাহেব এরকম করে ডাকছে কেন? আমি কি কোনো অন্যায় করে ফেলেছি, নাকি এই খামের জন্য ডাকছে? সুমা ভয়ে ভয়ে পিছনে কদম ফেলতে ফেলতে অনেকটা দূরে গিয়ে দাঁড়ায়। আষাঢ়ের ডাকে তার বাবা মাহন্ত দন্ত হয়ে ছুটে আসে মেঘ দেখার জন্য। কি হয়েছে, কি হয়েছে আষাঢ়, এরকম করে ডাকছিস কেন? মিসেস রিমি চিন্তিত স্বরে জিজ্ঞেস করে। হ্যাঁ আষাঢ়, কি হয়েছে? এনি প্রবলেম? মিস শ্রাবণ কপালে ভাঁজ ফেলে জানতে চায়। গেইস করো কি হতে পারে? আশার ব্রু উঁচিয়ে বাবা মাকে বলে। মিসেস রিমির কপালে ভাঁজ পড়ে ভাবতে থাকে কি হতে পারে। আষাঢ়ের চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে ভালো কিছুই হবে, কিন্তু সেটা কি বলতে পারছেন না। মিসেস রিমির সাথে মেঘ ভাবনার সাগরে ডুব দেয় কি নিয়ে তার আশার এত খুশি। সকলের ভাবনার মাঝেই শ্রাবণ বলে উঠেন, ফাইনালি তোমার এতদিনের অক্লান্ত পরিশ্রম সফল হতে যাচ্ছে, তাই না? তুমি তোমার স্বপ্ন পূরণ করার টিকিট পেয়ে গেছ। আশার মুখে হাসি ফুটিয়ে মাথা নাড়ায়। শ্রাবণ দুই হাত বাড়িয়ে আশারকে নিজের বুকে আহ্বান জানায়। আশার গিয়ে বাবাকে ঝাপটে ধরে। শ্রাবণ আশারের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, কংগ্রেস মাই বয়। দোয়া করি উডবি ডক্টর থেকে ডক্টর আশার এহমাদ হয়ে গর্বের সাথে নিজের দেশের মাটিতে পা রাখো। থ্যাঙ্কস বাবা। মিসেস রিমি এইবার আসল কাহিনী বুঝতে পারে। ছেলের কানাডা গিয়ে ডাক্তারি পড়ার সময় এসে গেছে। খুশি মনে এগিয়ে গিয়ে আশারের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, দোয়া করি বাবা অনেক বড় ডাক্তার হও। বাবা মায়ের মুখ উজ্জ্বল করো এবারও। তুমি আমাদের কোনোদিন ও নিরাশ করনি, এইবার ও করবে না, এই ভরসাটুকু আমাদের আছে। আশার হাসি মনে মাকেও জড়িয়ে ধরে। অন্যদিকে এই খবর পেয়ে মেঘ কি প্রতিক্রিয়া করবে বুঝতে পারছে না। আশার কানাডা চলে যাবে, পরক্ষণেই কিছু একটা ভেবে মেঘ খুশি হয়ে যায়। তার মানে আশার কানাডা চলে যাবে। আশার কানাডা চলে গেলে ওই মেয়েটার থেকে দূরত্ব বেড়ে যাবে। এই সুযোগে মেঘ এরকম কিছু একটা করবে যাতে করে দুইজনের প্রেম হাওয়া হয়ে উড়ে গিয়ে মিশে যাবে। আষাঢ়ের জীবনে এবং মনে শুধু মেঘ রাজত্ব করবে, অন্য কোনো মেয়ে না। মেঘ হবে আষাঢ়ের মনের রানী। মেঘ কথাগুলো ভাবে আর মুচকি মুচকি হাসতে থাকে। ফ্লাইট কবে আষাঢ়? আষাঢ়ের বাবা জানতে চায়। আর 15 দিন আছে বাবা। আষাঢ়ের কথায় মিসেস রিমি চিন্তিত স্বরে বলেন, এত অল্প সময়? কিভাবে কি হবে, গোছগাছের ব্যাপার তো আছে নাকি? তোমাদের মেয়ে মানুষের এই এক সমস্যা রিমি। 15 দিন তোমার কাছে কম মনে হচ্ছে? আমাদের এত সময়ের দরকার পড়ে না, এখন বললে আমরা এখনই বেরিয়ে যেতে পারবো। সময় তো লাগে, তোমাদের কি ড্রেস নিবা আর কি সাজগোজ, তাই ভাবতে ভাবতেই 15 দিন পার করে ফেলো। কথাগুলো বলেই শ্রাবণ হু হা করে হাসতে থাকে। বাবার এমন রসিকতা শুনে বাবার সাথে তাল মিলিয়ে আশার ও হাসতে থাকে। মিসেস রিমি বাবা ছেলের দিকে কপট রাগ দেখিয়ে তাকায়। তবে উনার রাগকে কে পাত্তা দেয়? গা দুলিয়ে হেসে আরো রাগ বাড়িয়ে দেয়। আশার বাবা মায়ের সাথে কিছু সময় কাটিয়ে নিজের রুমে চলে আসে। রুমে এসেই ফোন হাতে তুলে নেয় খুশির খবরটা দোলনকে জানাবে বলে। দোলনের কথা মাথায় আসতেই আষাঢ়ের মন খারাপ হয়ে যায়, দোলনকে ছেড়ে চলে যাবে এই ভেবে। এটাও ভাবতে থাকে দোলন খবরটা শুনে কিরকম প্রতিক্রিয়া দেখাবে। কিছু একটা ভেবে আশার ফোন রেখে দেয়। ফোনে জানানো যাবে না, সবকিছু সামনাসামনি বলতে হবে। সামনাসামনি বলে তারপর দোলনের মতামত জানতে হবে। যদিও বা দোলন না বলে তাহলে আশার তো তা মানবে না, কারণ দোলন যেমন তার ভালোবাসা ডাক্তার হওয়া ও তার আরেকটা স্বপ্নের জায়গা। আশার ফোনটা হাতে নিয়ে দোলনকে একটা রেস্টুরেন্টে দেখা করার জন্য বলে। পরের দিন আসার আগেই রেস্টুরেন্টে গিয়ে বসে থাকে।
বসে বসে কফি খাচ্ছে আর দোলনের জন্য অপেক্ষা করছে। দোলন রেস্টুরেন্টে প্রবেশ করে বেশ অবাক হয়ে যায়। এটা কিভাবে সম্ভব সেটাই ভাবছে সে। আশার তার আগে এসে বসে আছে। যে সব সময় লেট করে সে আজ দোলনের আগে। বাহ! দোলন টেবিলের উপর সাইড ব্যাগটা আওয়াজ করে রাখে। তারপর একটা চেয়ার টান দিয়ে বসে পড়ে। আশার চুপচাপ দোলনের কর্মকাণ্ড দেখছে। ঘেমে নিয়ে মেয়েটা একাকার। এরকম ঘেমে থাকা দোলনকে দেখতেও আশারের চোখে অসাধারণ লাগছে। দোলনকে যত দেখে তত যেন তার প্রতি ভালোবাসা বাড়ে। কি জনাব, আজ সূর্য কোন দিকে উঠেছে শুনি? সূর্য প্রতিদিন যেই দিকে উঠে সেই দিকেই উঠেছে। আজ বুঝি জনাবা সকালে সজাগ হতে পারেনি, তাই জিজ্ঞেস করছে। দোলন মুখ বাঁকায়। আমার আগে এসে বসে আছো যে? কোনোদিন তো আগে আসতে পারোনি, সব সময় লেট। আজ হঠাৎ? ভাবলাম অপেক্ষা করার স্বাদ কেমন হয় তা একটু চেখে দেখি, তাই আজ আগে এসে উপস্থিত হয়েছি। বলেই আশার চোখ টিপ মারে। দোলন মুখ বাঁকিয়ে বলে, তা কিরকম টেস্ট পেলে? উম্মম টক মিষ্টি ঝাল তেতো সবকিছুর সংমিশ্রণে যেমন টেস্ট হয় তেমন। ধুর, এসব কথা রাখো দোলন, সিরিয়াস বিষয়ে নিয়ে কথা বলার আছে, এজন্য ডেকেছি। আজ প্রেম করব বলে ডাকিনি তোমাকে, মুখটা গম্ভীর করে বলে আশার। দোলন আশারের কথায় ব্রু কোচকে তাকায়। তার আগে কফি দরকার বলেই আশার ওয়েটারকে ডাক দিয়ে বলে কফি দেওয়ার জন্য। কফির দরকার ছিল না, আমি বাসা থেকে খেয়ে এসেছি। কফি খেলে কিছু হবে না। আশার শুকনো ঢুক গিলে বলতে শুরু করে, দোলন তুমি হয়তো জানো আমার জীবনের একটাই লক্ষ্য, সেটা হলো ডাক্তার হওয়া। আমি জীবনে অনেক কষ্ট করেছি, স্যাক্রিফাইস করেছি যেন সেই স্বপ্ন পূরণ করতে পারি। ফাইনালি সেই স্বপ্ন পূরণ করার টিকিট পেয়ে গেছি আমি, কানাডা গিয়ে ডাক্তারি পড়ার। ওয়াও, তুমি কি বলছো আশা, সত্যি? প্রফুল্লতার সাথে বলে দোলন। তারপর যখন মাথায় আসে আশার তাকে ছেড়ে চলে যাবে, মুহূর্তের মধ্যেই হাসি মিলিয়ে যায়। চোখ দুটো কেমন ছলছল করে। দোলন বুঝতে পারছে না এখন ওর কি করা উচিত। ও খুশি হবে নাকি মন খারাপ করে থাকবে? আশার দোলনের মুখের দিকে তাকিয়ে আছে। সে হয়তো কিছুটা আন্দাজ করতে পারছে। টেবিলে রাখা দোলনের হাতটা আশার নিজের হাতের মুঠোয় নেয়। দোলন আশারের দিকে তাকিয়ে শুকনো ঢুক গিলে নিজেকে সামলে নেয়। এটা তো অনেক খুশির খবর আশার মাস। ফাইনালি তোমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমি অনেক অনেক খুশি হয়েছি বলে মুখে হাসি ফুটিয়ে তোলে। কবে যাচ্ছ কানাডা আশার? হাতে আর 14 দিন আছে। কি? হ্যাঁ। এত তাড়াতাড়ি চলে যাবে? কিছু করার নেই, চাপাফুল যেতে তো হবেই, তাই না? সেটা এখন হোক বা আর কিছুদিন পর। মন খারাপ করে দিলাম তাই না? মন খারাপ করারই কথা। কয়েকটা বছরই চাপাফুল দেখতে দেখতে চলে যাবে। এরকম ভাবে বলছো মনে হচ্ছে কয়েকটা দিন। আশার এর প্রতি উত্তর করে না। সে নিজেও জানে ভালোবাসার মানুষের থেকে দূরে থাকা কতটা কষ্ট হবে। তুমি আমার জন্য অপেক্ষা করতে পারবে না চাপাফুল? জানি অপেক্ষা জিনিসটা বড্ড কষ্টের, কিন্তু কিছু করার নেই। পারবে না আমার জন্য অপেক্ষা করতে? দোলন ছলছল চোখে আশারের দিকে তাকায়। আশার এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে নিজেকে সামলে নিয়ে বলে, অবশ্য অপেক্ষা ছাড়া তোমার কাছে আর অন্য কোনো অপশন ও আমি রাখিনি। তুমি চাও বা না চাও আমার জন্য অপেক্ষা করতে হবেই। শক্ত বাঁধনে বেঁধে নিয়েছি যে তোমাকে। আমি অপেক্ষা করব তোমার জন্য আশার। কিন্তু তুমি আবার বাইরে গিয়ে সুন্দরী রমণী দেখে আমাকে ভুলে যেও না। পাগলি মেয়ে, তোমাকে ভুলে যাওয়ার সাধ্য কি আমার আছে? তারপর দোলন কিছু বলার জন্য আমতা আমতা করতে থাকে। আশার তা লক্ষ্য করে বলে, কিছু বলবে? বলো, কি বলতে চাও? বাড়িতে খালামনি আর সুমন ভাইয়াকে কি বলবো আমি আশার? উনারা তো কয়দিন পরই আমার বিয়ের জন্য পাগল হয়ে যাবে। তোমাকে সেই চিন্তা করতে হবে না। তোমার খালামনি আমাদের ব্যাপারে সবকিছুই জানে। আশারের কথায় দোলন চোখ বড় বড় করে তাকায়। কি বলছো তুমি আশার? খালামনি জানে মানে? কখন থেকে? কিভাবে জানে?
কিছু বলেনি তো, আমাকে কিছু বলেনি কেন? দোলনকে এমন উত্তেজিত হতে দেখে আশার বলে, রিল্যাক্স, এত হাইপার হচ্ছ কেন? তারপর একে একে সব খুলে বলে। দোলন মাথা নিচু করে বসে আছে। একটু পর পর চোখ মুছছে সে। হেই চাপাফুল, তুমি কান্না কেন করছো? সরি আশার, আমার সম্পর্কে আগে থেকে কিছু না বলার জন্য। সরি বলার দরকার নেই। তুমি জানো এসব কিছু আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি, বুঝলে? আমার ফ্যামিলি নিয়ে ও তুমি টেনশন করো না। যাওয়ার আগে আমি ওদের আমাদের ব্যাপারে জানিয়ে যাব। দোলন মাথা নাড়ায়। হোয়াট? তুমি কি পাগল হয়ে গেছো? এরকম একটা চালচুলোহীন মেয়েকে নিজের লাইফে কি করে আনতে চাচ্ছ? মাথাটা তোমার খারাপ হয়ে গেছে আশার, তাই এমন আবোল তাবোল কথা বলছো। আবেগ দিয়ে দুনিয়া চলে না, বি প্র্যাকটিক্যাল। ওইসব মেয়ে সিম্প্যাথি পাওয়ার যোগ্য ভালোবাসা না। বাইরে পড়াশোনা করতে যাচ্ছ, যাও, এসব সস্তা আবেগে এখন জোড়াতে যেও না। পরে কিন্তু আফসোস করবে। মেয়েটার টাকা পয়সা লাগলে দিয়ে সরে এসো এসব থেকে। মিসেস রিমি একনাগারে কথাগুলো বলে থামে। হাঁপিয়ে গেছেন তিনি। আশার বসা থেকে উঠে একটা কাচের গ্লাস ঠাস করে ফ্লোরে ছুঁড়ে মারে। গ্লাসটা ঝনঝন শব্দ তুলে মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। খাবার টেবিলে নিজের মুষ্টিবদ্ধ হাতটা বাড়ি মেরে বলে, ব্যাস মা, অনেক বলেছ আমার চাপাফুলকে নিয়ে আরেকটা বাজে কথা ও আমি সহ্য করব না। তোমার সাহস হয় কি করে এসব বাজে বাজে কথা বলার? যাকে চিনো না জানো না, কোনোদিন দেখোনি, তাকে নিয়ে এসব বাজে কথা কেমন করে বলছো তুমি? মিসেস রিমি আশারের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এ কোন আশারকে দেখছেন তিনি? আশারের চোখ দুটো আগুনের ফুলকির মতো লাল হয়ে আছে। খাবার টেবিলে বসে নিজের বাবা মাকে দোলনের কথা বলায় মিসেস রিমি এসব বা যে কথাগুলো বলেছেন। আমি যদি লাইফে কাউকে বিয়ে করি তাহলে দোলনকেই করব। আমার জীবনসঙ্গী যদি কেউ হয় সেটা দোলন হবে, আর কেউ না। তোমাদের জানানো দরকার মনে করেছি, জানিয়েছি। এখন তোমরা আমার ডিসিশন মানো অথবা না মানো, এতে কিছু যায় আসে না আমার। আই ডোন্ট কেয়ার। খাবার টেবিলের পরিবেশ এখন থমথমে। মিসেস রিমি আশারের কথায় বসে বসে চোখের পানি ফেলছেন। মেঘও নিশ্চুপ হয়ে আছে, তার মাথায় কিছু ঢুকছে না। শ্রাবণ এত সময় চুপ থেকে এবার মুখ খুললেন। তুমি কি চাইছো আশার? দোলনের সাথে এনগেজমেন্টটা সেরে যেতে? হুট করে এত কিছু আয়োজন করা তো সম্ভব নয়। এত আয়োজনের তো প্রয়োজন দেখছি না। ঘরোয়া ভাবে করলেই হবে। তবুও লোক সমাজের একটা ব্যাপার আছে। আমাদের তো আর কম আত্মীয় স্বজন নেই। মানুষ এটা ভালো চোখে দেখবে না। আমি একটা প্রস্তাব দিলে রাখবে? কি? আপাতত তুমি কানাডা যাও, তারপর ফিরে আসলে না হয় ধুমধাম করে তোমার পছন্দ করা মেয়ের সাথেই তোমার বিয়ে দিব। তুমি সুখী হলে আমাদের ওই মেয়েকে মেনে নিতে কোনো আপত্তি নেই। শ্রাবণের কথা শুনে মেঘ বসা থেকে উঠে সেখান থেকে চলে যায়। মিসেস রিমি শ্রাবণের দিকে তাকাতেই তিনি চোখের ইশারায় চুপ থাকতে বলেন। তিনি চুপ হয়ে যান। তুমি কি বলো আশার? ভেবে জানাও আমাকে। আশার কিছু সময় ভেবে বাবার দিকে তাকিয়ে বলে, ঠিক আছে বাবা, তুমি যা বলছো তাই হবে। দেশে এসেই দোলনকে আমি বিয়ে করব। কথাগুলো বলে সেখান থেকে আশার চলে যায়। মিসেস রিমি আর শ্রাবণ দুইজনের মধ্যে কথা বলতে থাকে। রাতে দোলন আর আশার ফোনে একে অপরের সাথে কথা বলছে, এমন সময় মিসেস রিমি আশারের দরজায় নক করে। কামিং। কি করছো আশার? কিছু না। আশার মুখটা গম্ভীর করে উত্তর দেয়। মায়ের সাথে রেগে আছো? আশার নিশ্চুপ। সরি বেটা। তখন হুট করে তুমি একটা মেয়ের কথা বলায় আমার মাথা গরম হয়ে গিয়েছিল। আমার ওইসব বলা একদম উচিত হয়নি। তুমি তো আমার সব বলো। তুমি জানো তোমার মা তোমাকে কত ভালোবাসে। তুমি যেইটা চাও ছোট থেকে সেটাই তোমাকে এনে দেওয়ার চেষ্টা করেছি। এই ইচ্ছে ও অপূর্ণ রাখব না। আমার ছেলের পছন্দের ওই মেয়েকেই এই বাড়ির বউ করে আনব। আশার মায়ের দিকে তাকিয়ে বলে, সত্যি? হ্যাঁ বাবা। সরি আবারও। ওকে মা।
তুমি নিশ্চিন্তে পড়াশোনা করতে যাও, আমি দোলনের খেয়াল রাখব, সব সময় ওর খোঁজ খবর রাখব। তোমার আমানত আমি পাহারা দিয়ে রাখব। দোলন খুব ভালো মেয়ে মা, আমার ছেলে পছন্দ করেছে, ভালো তো হবেই তাই না? তখনকার জন্য আমিও সরি মা, রাগের বসে জানি না কি উল্টো পাল্টা কথা শুনিয়ে দিয়েছি তোমাকে। ব্যাপার না, আমিও একটু বাড়াবাড়ি করে ফেলেছিলাম, তবুও আমার ওরকম চিল্লানো উচিত হয়নি তোমার উপর। বাদ দাও সেসব কথা, দোলনের ফোন নাম্বার আমাকে দিও, হবু বৌমার খোঁজ খবর রাখতে হবে না, আমি এখনই টেক্সট করে দিয়ে দিচ্ছি। ওকে। আশার মায়ের কথায় খুশি হয়ে যায়, সে এখন ভরসা পেল দোলনকে তার মা দেখে রাখবে শুনে খুব খুশি হল। আই লাভ ইউ মা বলেই মিসেস রিমিকে জড়িয়ে ধরল। মিসেস রিমি ও নিজের ছেলের পিঠে হাত বুলিয়ে দিয়ে খুশি মনে বলে লাভ ইউ টু মাই সান। আশারের সাথে কথা বলতে বলতে মিসেস রিমির চোখ যায় দরজার দিকে, তিনি দেখতে পান একটা ছায়া সরে যাচ্ছে ওখান থেকে। আর 2 দিন পরে আশারের ফ্লাইট, সবকিছু গোছগাছ করা শেষ আরও আগেই। আজকে আশার ঠিক করেছে সারাটা দিন দোলনের সঙ্গে কাটাবে, দোলনকে সময় দিবে। কালকে একটু দরকারি কাজ আছে, তাই কাল দেখা করার সুযোগ খুব কম, তাই আজকে দোলনের সাথে সময় কাটাবে। আশার ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিচ্ছে, আয়নার সামনে দাঁড়িয়ে শীষ বাজাতে বাজাতে শার্টের বোতাম লাগাচ্ছে। এর মধ্যে দরজায় নক করে কেউ। আশার না তাকিয়েই ঢোকার পারমিশন দেয়। কামিং। আশার আয়নার দিকে তাকিয়ে ব্রু কোচকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, হোয়াট? কোনো উত্তর না পেয়ে আবারও বলে, কিছু বলার থাকলে বল, নয়তো নিজের রুমে গিয়ে ওড়না আঙ্গুলে প্যাঁচা এখান থেকে বিদায় হো। তোর মতো আজাইরা টাইম নাই আমার কাছে, অনেক কাজ আছে আমার। মেঘ এবার ওড়না থেকে নিজের হাতটা সরিয়ে নেয়, আমতা আমতা করে বলে, মানে আশার সাথে ভাই বল, ইদানিং দেখছি ভুলে বসেছিস আমি সম্পর্কে, তোর কি হই আর তোর চেয়ে বড়? আষাঢ়ের কথায় মেঘের মুখ পাংশুটে বর্ণ ধারণ করল। মেঘ মোটেও এখন চায় না আষাঢ়কে ভাই বলতে, তবুও উপায় নেই, মেঘের উদ্দেশ্য সফল করতে হলে ভাই বলতেই হবে। আষাঢ়, ভাইয়া তুমি কি কোথাও যাচ্ছ? আষাঢ় কোনো উত্তর দেয় না। মেঘ আবার বলে, কোথায় যাচ্ছ তুমি আষাঢ় ভাইয়া? মঙ্গল গ্রহে যাবি? তুমি আমার সাথে এরকম করে কেন কথা বলো? সেটা তোর মনকে ভালো করে জিজ্ঞেস কর। মেঘ আষাঢ়ের কথায় থতমত খেয়ে যায়। তাহলে কি আষাঢ় সব জেনে গেছে? জানার তো কথা না, কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলে বিদায় হো, আমার কাজ আছে, আমি বের হব। মেঘ নিজের ভাবনা থেকে বের হয়ে এসে বলে, আসলে বলছিলাম কি তুমি তো চলেই যাবে, তাই বলছিলাম কি আজকে আমায় একটু বাইরে ঘুরতে নিয়ে যাবে প্লিজ? আশার ব্রু কোচকে মেঘের দিকেই তাকিয়ে আছে। মেঘ আবারও অনুনয় করে বলে, প্লিজ জজ আশার ভাইয়া, আমি তো এই শহরের কিছুই তেমন চিনি না, আর আমার তেমন বন্ধু বান্ধবও হয়নি যে তাদের সাথে ঘুরব। যাদের সাথে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা বাইরে তেমন বেরো হয় না যে তাদের সাথে যাব। বাড়িতে বসে থাকতে কতক্ষণ ভালো লাগে বলো? নিয়ে চলো না তোমার সাথে আমাকে। আজ সম্ভব না, আগে বললে হয়তো বা তোকে নিয়ে যাওয়ার কথা ভেবে দেখতাম, কিন্তু আজ তোর ভাবিকে নিয়ে বের হচ্ছি, সো আজ তোকে নিতে পারবো না। ভাবি কথাটা শুনে মেঘের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। মেঘ আগেই বুঝতে পেরেছে আষাঢ় দোলনের নিয়ে বের হবে, এজন্য ইচ্ছে করেই চাইছে আষাঢ়ের সাথে যেতে। ওয়াও, ভাবির সাথে মিট করতে যাচ্ছ? তাহলে তো আমাকে নিতেই হবে, আমি ভাবির সাথে দেখা করব। প্লিজ আষাঢ় ভাইয়া, প্লিজ আমাকে নিয়ে চলো। আষাঢ় চুপচাপ কিছু একটা ভাবছে। মেঘ আষাঢ়ের মতিগতি কিছুই বুঝতে পারছে না, তবে ধারণা করছে আষাঢ় তাকে নিয়ে যাবে। কিন্তু মেঘকে অবাক করে দিয়ে আষাঢ় বলে, পসিবল না, আমার আর চাপা ফুলের মাঝখানে তোর কাবাব মেয়ে হাড্ডি হয়ে কোনো লাভ নেই। এর থেকে ভালো আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, উনি তোকে ঘুরিয়ে আনবে তুই যেখানে যেতে চাস। শুধু শুধু আমাদের সাথে গিয়ে বোরিং হবি। এরপর আষাঢ় নিজের বাইকের চাবিটা হাতে নিয়ে শীষ বাজাতে বাজাতে রুম থেকে বের হয়ে যায়।
মেঘ আষাঢ়ের যাওয়ার দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। আশার চোখের আড়াল হওয়ার সাথে সাথে মেঘ আষাঢ়ের রুমের ফুলদানিটা হাতে নেয় ছুঁড়ে মারার জন্য। কুল মেঘ কুল, এরকম রাগ দেখিয়ে লাভ নেই। তোর এই রাগে তোর ও লাভ নেই, কারোরই কোনো লাভ নেই। রাগ না দেখিয়ে কাজে করে দেখা। তোর কাছে আরো সময় আছে, কাজে লাগা মেঘ। নিজের মনের আগুন অন্যের মনে ছড়িয়ে দে। কথাগুলো মেঘ নিজে নিজেকে বলে। আশার দোলনদের বাড়ির সামনের রাস্তায় বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দোলনের জন্য অপেক্ষা করছে। আশার মনে মনে সেই দিনটার কথা ভাবছে, যেই দিন দোলন এখানে পড়ে গিয়েছিল। আশার পানি দেওয়ার পরে মুখ ধুয়েছিল। কাদা মাটি দিয়ে একাকার অবস্থা ছিল মেয়েটার। এখানেই আশার তার মন হারিয়েছিল। আশার সেই দিনের কথা ভাবতে ভাবতে মুচকি হাসতে থাকে। আষাঢ়ের ভাবনার ব্যাঘাত ঘটে আষাঢ়ের সামনে কারো তুড়ি মারার শব্দে। আশার সামনের জনকে দেখে চোখ বড় বড় করে তাকায়। ভুল দেখছে ভেবে নিজের চোখ বন্ধ করে আবারও তাকায়। না, ভুল দেখছে না, যা দেখছে সব সত্যি। তার সামনে শাড়ি পরিহিত মেয়েটা আসলেই তার চাপা ফুল। ঝটকা খেলে মি আশার এহমাদ। ব্রু উঁচিয়ে বলে দোলন। ইয়েস, তাও আবার যেই সেই ঝটকা না, 880 ভোল্টের ঝটকা খেয়েছি চাপা ফুল। আমাকে বুঝি প্লেন করে এইভাবে খুব ন করতে এসেছ? যদি হয় তাহলে বলবো তুমি 100% সফল হয়েছ। আমি আসলেই খুব ন হয়ে গেছি। আষাঢ়ের কথায় দোলন খিলখিলিয়ে হেসে ওঠে। আশার মুগ্ধ হয়ে সেই হাসি দেখে। ঈশ্বর, আজ আমি হার্ট অ্যাটাক করে এখানেই নিজের জীবন বিসর্জন দিব। এমন করে কেন আমার হৃদয়কে বারবার আঘাত করছো? এমনিতেই তোমার শাড়ি পরা রূপ দেখে পুরো দুনিয়া ভুলে গেছি, তার মধ্যে তুমি আবার এই হাসি দিয়ে পাগল করছো। তুমি কি চাইছো বলো তো মেয়ে? যা চেয়েছিলাম তা পেয়ে গেছি। আপাতত আর কিছু চাইছি না জনাব। তুমি এটা খুব অন্যায় করেছ। কিসের অন্যায়? এই যে শাড়ি পরে আসবে আগে থেকে আমাকে বলনি, তাহলে আমিও পাঞ্জাবি পরে আসতাম। বললে কি এরকম সারপ্রাইজ হতে আষাঢ় মাস? বলেই দোলন আষাঢ়ের নাকে টান দেয়। তা অবশ্য ঠিক বলেছ, আমি কল্পনাতেও ভাবিনি তুমি শাড়ি পরবে। এখন যে আমার আবারও ওই দিনের মতো একটা ভুল করতে মন চাইছে। খবরদার আষাঢ়, এইবার তোমাকে আমি গণধোলাই খাওয়াবো বলে দিলাম। তাই নাকি? হু। আষাঢ় কিছু না বলে বাইকে উঠে বসে। দোলনকে চোখের ইশারায় বসতে বলে। দোলন গিয়ে আষাঢ়ের পিছনে উঠে বসে। আষাঢ় বাইক স্টার্ট দেয়। আমি কিন্তু বেশি সময় থাকতে পারবো না আষাঢ় মাস। খালামনিকে 2 ঘন্টার কথা বলে এসেছি। আজ এসব কোনো কথা শুনবো না। আজ এই দিনটা শুধু তোমার আর আমার। আজ সারাদিন আমরা ঘুরবো ফিরবো, অনেক অনেক গল্প করব, আড্ডা দিব। কিন্তু কোনো কিন্তু নয়। একটা কথা বলো চাপা ফুল। কি কথা? বাইকে এরকম ভাবে বসে আছো, মনে হচ্ছে অচেনা কেউ। মানুষ দেখলে ভাববে তুমি আমাকে ভাড়া করেছো গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। অধিকার থাকা সত্ত্বেও এত কেন দূরত্ব? দোলন কিছু বলে না, চুপ থাকে। বাইক চালিয়ে আসার কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। আজ তাদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। কোলাহলপূর্ণ জায়গা ছেড়ে যখন নিরিবিলি রাস্তা দিয়ে বাইক চলে দোলন, তখন সন্তর্পণে আষাঢ়ের কাছাকাছি এগিয়ে এসে 2 হাত দিয়ে আষাঢ়কে জড়িয়ে ধরে পিঠে মাথা রাখে। কয়েক সেকেন্ডের জন্য আষাঢ় খেই হারিয়ে ফেলেছিল হুট করে এরকম কিছু হওয়ায়। অনেক কষ্টে বাইক নিয়ন্ত্রণে রেখে নিজেকে সামলে নেয়। দোলন এইভাবে জড়িয়ে ধরবে আষাঢ় কল্পনাও করতে পারেনি। আষাঢ় দোলন দুইজন বাঁধন ছাড়া পাখির মতো সারাটা দিন এদিক ওদিক ঘুরে ফিরেছে। ফুচকা, ঝালমুড়ি, চটপটি, আইসক্রিম সব খেয়েছে। নদীর পাড়ে বসে আষাঢ়ের কাঁধে মাথা রেখে দোলন কিছু সময় কেঁদেও নিয়েছে। আগামীকাল চেয়েছিল আবারও দেখা করতে, কিন্তু আষাঢ়ের কাজ থাকায় তা সম্ভব না। তাই দোলনের ইচ্ছে আষাঢ় যেন বিমানে ওঠার আগে একবারের জন্য দেখা করে যায়। অন্তত 5 মিনিটের জন্য হলেও যেন করে। আষাঢ় চেয়েছিল দোলন যেন এয়ারপোর্টে যায় আষাঢ়ের সাথে, কিন্তু দোলন মানা করে দেয়। আষাঢ়ের বাবা মায়ের সামনে যেতে দোলনের কেমন সংকোচ হচ্ছে।
অগত্যা কি করার, আশার কথা দেয় পরশুদিন দোলনের সাথে দেখা করে তারপর বিমানে উঠবে। আজকে আষাঢ়ের ফ্লাইট সকাল 11টায়, তাই আশার ঘড়িতে আর ফোনে দুটোতেই 8:30টার অ্যালার্ম দিয়ে রেখেছে। বেশি রাত না জেগে ঘুমিয়ে ও গিয়েছিল যেন সকালে তাড়াতাড়ি উঠতে পারে। সকালে আষাঢ়ের ঘুম ভাঙে মায়ের ডাকে। আশার চোখ পিটপিট করে খুলে মায়ের দিকে তাকায়। আশার, উঠছিস না কেন? কয়টা বাজে দেখেছিস? ফ্লাইট মিস করবি বাবা। আশার মায়ের কথায় দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে অলরেডি 10টা বাজে। এটা দেখে আষাঢ়ের মাথা চক্কর দিয়ে উঠে। এটা কি করে সম্ভব? এত ঘুম ঘুমিয়েছে আজ সে? অ্যালার্মের শব্দেও সজাগ পেল না। অ্যালার্মের কথা মাথায় আসতেই ফোন আর ঘড়িটা হাতে নেয়। ফোন বন্ধ আর ঘড়িতে কোনো অ্যালার্ম দেওয়া নেই। আষাঢ়ের মাথা কাজ করছে না। অন্যদিকে মিসেস রিমি তাড়া দিচ্ছেন আষাঢ়কে তাড়াতাড়ি তৈরি হওয়ার জন্য, নয়তো সত্যি সত্যিই মিস করবে ফ্লাইট। আষাঢ় আর কিছু ভাবতে পারল না, তাড়াতাড়ি তৈরি হতে চলে গেল। মিসেস রিমি আষাঢ়ের যাওয়ার দিকে তাকিয়ে ব্রু কোঁচকায়। তিনি সকাল 8টায় আসছিলেন আষাঢ়কে ডাকতে, কিন্তু মেঘ বাধা দিয়ে বলে যেতে হবে না, সে দেখে এসেছে আষাঢ় ঘুম থেকে উঠেছে, এমনকি তৈরি হয়েও নিয়েছে। আষাঢ় নাকি বারণ করেছে তাকে এখন কেউ ডিস্টার্ব করতে। মেঘের কথা বিশ্বাস করে মিসেস রিমি আর আষাঢ়ের রুমে আসেননি। এটা বুঝতে পারছেন না তিনি মেঘ এটা নিয়ে মিথ্যা কথা কেন বলেছে। মেঘ কি চায় না যে আষাঢ় বাইরে যাক? এখন কিছু বলবেন না, আসার আগে ভালো মতো যাক, তারপর খোলাখুলি আলোচনা করবেন। মেয়েটা বাড়াবাড়ি করছে। এবার বুঝতে পারছেন বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছেন তিনি। আষাঢ় এয়ারপোর্টে যাত্রা শুরু করেছে। গাড়িতে বসে দোলনকে কল মেসেজ দিয়ে যাচ্ছে, মেয়েটা কোনো রেসপন্স করছে না। আষাঢ় আশা ছেড়ে দেয়। যাওয়ার আগে মাকে হাত ধরে বলে যায় দোলনের খেয়াল রাখতে আর দোলনকে বুঝিয়ে বলতে। আশার একরাশ মন খারাপ নিয়ে দেশ ছাড়ে। বুঝতেও পারে না স্বপ্ন পূরণ করতে গিয়ে পিছনে রেখে যাওয়া সাজিয়ে রাখা সব ঝড়ে তছনছ হয়ে যাবে। ওই দিনের পর থেকে আমি দোলনের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি আন্টি। প্রথম কয়দিন আমার মেসেজ শুধু সিন করে রাখতো, কল দিলেও রিসিভ করতো, কথা না বললেও অন্তত আমার কথা শুনতো। বাইরের দেশে গিয়ে আমার অবস্থা প্রথমে নাজেহাল। একেই তো সবকিছু নতুন পরিবেশের সাথে একটা খাপ খাওয়ানোর ব্যাপার আছে। আমি যাওয়ার 2 দিন পরে এর মধ্যে ক্লাস শুরু হয়ে যায়। তুমি তো জানো আন্টি, ডাক্তারি পড়ায় কতটা সময় শ্রম দিতে হয়। পুরুদমে ক্লাস শুরু হওয়ার পরে নিজের খাওয়া গোসলের সময়টাও ঠিকঠাক পেতাম না। সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। এইদিকে দোলন কথা বলে না দেখে এক পর্যায়ে খুব রাগ হয় আমার। মেন্টালি ডিপ্রেসড হয়ে আমি আরো সময় বইয়ের ভিতর মুখ গুজে পড়ে থাকতাম। রাগে দোলনকে ফোন দেওয়া বন্ধ করে দিলাম। ওরই কি শুধু রাগ আছে, আমার নেই? সব খবর মায়ের কাছ থেকে নিতাম। ততদিনে নাকি মায়ের সাথে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে দোলনের। দুইজন নাকি ফ্রেন্ড হয়ে গেছে। মায়ের কাছে দোলনের গল্প শুনতাম। প্রতিদিন নাকি মায়ের সাথে কথা হতো। সপ্তাহে একদিন দেখা হতো। সব খবর তো মায়ের কাছেই পেতাম, তাই ঠিক করে নেই একবারে দেশে ফিরে তারপর রাগ ভাঙাবো দোলনের। আমার সাথে কথা না বলায় আমার ও রাগ হয়, এজন্য এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি জানি এটা আমার ভুল, তবুও ওই সময় এটাই সঠিক মনে হয়েছিল। একদিন খুব করে ওর সাথে কথা বলতে ইচ্ছে করলো, এক পলক দেখার ইচ্ছে হলো। আবার কল দিলাম, মেসেজ দিলাম, কিন্তু এইবার আর না কল রিসিভ হলো আর না মেসেজ সিন হলো, কারণ দোলন আমাকে ব্লক দিয়ে দিয়েছে। কি অন্যায় আমার জানা ছিল না। পাগল হয়ে মায়ের কাছে ফোন লাগালাম, মা বলল মাকেও নাকি ব্লক করে দিয়েছে। অন্য ফোন দিয়ে 1000 বার ট্রাই করলাম, কোনো লাভ হলো না। তোমার ফোনেও ট্রাই করলাম, তোমার ফোন শুধু একটা কথাই বলে বন্ধ। তখন রাত 2টা বাজে, আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, পাগল হয়ে যাচ্ছিলাম আমি। ওই রাত 2টা বাজে মাকে তোমাদের বাড়িতে পাঠালাম। মা তোমাদের বাড়িতে গিয়ে দেখে তোমাদের বাড়ির দরজায় তালা ঝুলছে। আশেপাশে লোকজনকে বললাম জিজ্ঞেস করতে। মা বলল এত রাতে কাকে জিজ্ঞেস করবে?
বললাম জানি না, তবুও যে করে হোক দোলনের খবর নাও, দরকার পড়লে আশেপাশের বাড়িতে গিয়ে নক দিয়ে আমাকে জানাও, নয়তো আমি শেষ হয়ে যাব। মা তাই করলো। তোমাদের পাশের বাড়ি থেকে নাকি জানতে পারলো তোমরা কোথাও চলে গেছো এই বাড়ি থেকে, আর নাকি বলে গেছো কেউ খুঁজলে যেন বলে তোমরা নিজের ইচ্ছেতে যাচ্ছ, আর অতীতে যার সাথেই যা কিছু ছিল সব ভুল। অতীতকে পিছু ছাড়ার জন্য নাকি তোমরা এখান থেকে চলে যাচ্ছ। কথাগুলো শুনে আমি বুঝতে পারলাম আমাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলা। আমি অসুস্থ হতে থাকলাম, এমন পর্যায়ে গেলাম টানা 15 দিন আমাকে হাসপাতালের বিছানায় পড়ে থাকতে হয়। দেখার মতো কেউ ছিল না। আমার রুমমেট ছিল ইন্ডিয়ার একজন, ও আমার দেখাশোনা করেছে যতটুকু পেরেছে। এইদিকে আমার অবস্থা দেখে বাবা মা ফোন দিয়ে কান্না। মা শুধু একটা কথাই বলতো, ফোন দিয়ে দেশে ফিরে আয় দোলনকে আমরা সবাই মিলে বের করব। তোর বাবা খুঁজ চালাচ্ছে, পেয়ে যাবে, টেনশন নিস না, তুই নিজের যত্ন নে বাবা। আমার মাথায় ও জেদ চেপে গেল। সুস্থ হওয়ার পর আবার মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করলাম। যেই উদ্দেশ্যে গিয়েছি তা সফল করে তারপরই বাংলাদেশ ফিরব, তার আগে না। দোলনের সাথে তখনই সব বোঝাপড়া করব। আমার সাথে এমন করে পালিয়ে আর কোথায় যাবে? আমি ঠিক খুঁজে বের করব তাকে। দোলনের খালাম্নি আশারের দিকে তাকিয়ে মনোযোগ সহকারে সব কথা শুনছেন। এতক্ষণ আশার বলেছে, তিনি একটা টু শব্দও করেননি। আশারের কথা বলা শেষ হলে জোরে একটা নিঃশ্বাস নেয়। হাঁপিয়ে গেছে সে কথা বলতে বলতে। চোখের কোণে কখন পানি জমা হয়েছে বলতে পারবে না। বার কয়েক চোখ পিটপিট করে চোখের পানি সরানোর চেষ্টা চালায়। টেবিল থেকে পানির গ্লাস নিয়ে এক নিঃশ্বাসে পুরোটা শেষ করে। তোমার ফ্লাইট যেদিন ছিল সেদিন দোলন সকাল সকাল বের হয়ে যায়। ভুল করে ফোন বাড়িতে রেখেই চলে যায়। এজন্য হয়তো তুমি ফোন দিয়েও পাওনি। অনেকটা সময় অপেক্ষা করার পর মলিন মুখে বাড়িতে ফিরে কাদো কাদো মুখে আমাকে বলে, তুমি শেষবারের মতো দেখা না করেই চলে গেছো। আমি তখন বলি, হয়তো সময় পাওনি। তারপর দুলিও ফোন চেক করে দেখে সত্যিই তুমি সময় পাওনি। সব জেনেও অবুঝ মেয়েটার খুব অভিমান হয়, তোমার কোনো কিছুরই রিপ্লাই দেয় না। আমিও আর জোর করি না, কারণ আমি জানি মেয়েটা বেশি সময় তোমার সাথে কথা না বলে থাকতে পারবে না, অভিমান ঠিক কেটে যাবে। তোমার এবোর্ডে যাবার কয়দিন পর দোলন কারো সাথে দেখা করতে যায়। আমি জানি না কার সাথে, আমাকে শুধু বলে গেছে একজন স্পেশাল মানুষের সাথে দেখা করতে যাচ্ছে। সে তোমার খুব কাছের ভালোবাসার একজন মানুষ। যাওয়ার আগে যেমন খুশি ছিল তেমনি লজ্জা পাচ্ছিল মেয়েটা। দেখা করতে যাওয়ার আগে যেমন মুখটা পূর্ণিমা রাতের আকাশের মতো জ্বলজ্বল করছিল, ফিরে আসার সময় তার উল্টো মুখটা কেমন অম্বস্যা রাতের আধারে ছেয়ে গিয়েছিল। কেমন পাগলের মতো আচরণ করছিল। তুমি নাকি তাকে ঠকিয়েছ, তুমি সব শেষ করে দিয়েছ। কেমন পাগলামি করতে লাগলো মেয়েটা, দিন দিন পাগলামি বাড়তে লাগলো। দুলির এক কথা, এখান থেকে চলে গেলে ঠিক হয়ে যাবে। তাকে যদি বাঁচাতে চাই তাহলে যেন অন্য কোথাও যাই যেখানে তোমার অস্তিত্ব থাকবে না। শেষে উপায় না পেয়ে আমরা অন্য জায়গায় শিফট হই। দুলি নিজেই তোমার সাথে সব যোগাযোগের ব্যবস্থা বন্ধ করে। দীর্ঘ 3টা বছর নিজের মনের সাথে নীরবে যুদ্ধ করে মেয়েটা। কাউকে বলতে বা বুঝতে দেয়নি। কিন্তু আমি তো মা, আমি ঠিক বুঝতে পারতাম মেয়েটার কষ্ট, কিন্তু কিছু করতে পারতাম না। কসম দিয়ে রেখেছে নিজে থেকে তোমার সাথে যোগাযোগ করতে পারবো না, কোনো কিছু তোমাকে জানাতে বা তোমার থেকে জানতেও পারবো না। মেয়েটা আমার চোখের সামনে ধুকে ধুকে নিজের জীবন পার করেছে, আমার কিছু করার ছিল না। 2 বছর আগে আমার ঔষধ আনতে বের হয় দুলি, কিন্তু নিয়তি মেয়েটার সাথে বুঝি সব খারাপই আছে। একটা কার এসে ধাক্কা দিয়ে চলে যায় আমার দুলিকে। সেই যে চোখ বন্ধ করে পড়ে আছে আমার দুলি, আর চোখ খুলল না এখন পর্যন্ত। কথাগুলো বলেই তিনি কান্নায় ভেঙে পড়ে। আশার চোখ মুখ খিচে বন্ধ করে আছে, চোখ দিয়ে এখন পানি বের হলে চলবে না। অনেক রহস্য লুকিয়ে আছে, তাকে সমাধান করতে হবে। দোলনের সাথে মিথ্যাচার ও অন্যায়কারীদের শাস্তি দিতে হবে। তার চাপা ফুলকে আগের মতো সুস্থ করে তুলতে হবে। এখন ভেঙে পড়লে চলবে না। বি স্ট্রং আশার, বি স্ট্রং বলেই আশার উঠে দাঁড়িয়ে চলে যেতে থাকে। আশার, পিছন থেকে ডাক দেয় দোলনের খালাম্নি। আশার পিছনে না ফিরে দাঁড়িয়ে যায়।
আমার মনে হয় ওই দিন তোমার ফোন আর অ্যালার্মের ঘটনার রহস্য খুঁজে বের করলে আর আমার দুলি কার সাথে দেখা করেছিল কি কথা হয়েছিল সেটা বের করলেই সকল কিছু সমাধান হবে। আশার কোনো প্রত্যুত্তর না দিয়ে বের হয়ে যায় সেখান থেকে। রেস্টুরেন্টে বসে দোলনের খালাম নিয়ে একটা দীর্ঘ শ্বাস ছাড়ে আশারের যাওয়ার দিকে তাকিয়ে। আশার অনেক দিন হয় আমরা একসাথে খেতে বসি না। আজ যখন ঠিক সময় আসতে পেরেছ, আসো খেয়ে নাও আমাদের সাথে। কতদিন খেতে খেতে গল্প করা হয় না। আশারকে এই সময় বাড়িতে আসতে দেখে মিসেস রিমি কথাগুলো বলেন। একসাথে খাওয়ার আমার মুড নেই। তাছাড়া এখানে শুধু পরিবারের লোক থাকলে একসাথে খাওয়ার কথা ভেবে দেখতাম, কিন্তু এখানে বাইরের লোকও আছে। ইউ নো হোয়াট, আমি যার তার সাথে বসে খেতে পছন্দ করছি না আপাতত। আশার কথাগুলো বলে গটগট করে উপরে নিজের রুমের দিকে হাঁটা দেয়। পিছন থেকে শুনতে পায় মিসেস রিমির কথা, আশার বাইরের লোক দেখলে কোথায় তুমি এখানে? এখানে আমরা সবাই তোমার আপনজন। আশার কোনো উত্তর দেয় না, সে নিজের রুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। আপা কি বলে গেল তোমার ছেলে? কি বুঝাতে কি চাইল সে আপা? আমরা মানে আমি আর মেঘ, বাইরের কেউ? আমাদের সাথে এক টেবিলে বসে সে খেতে পারবে না? তোমার সামনে তোমার ছেলে অপমান করে চলে গেল, তুমি কিছু বললে না? এক নিঃশ্বাসে কথাগুলো বলে মেঘের মা। আজ সকালেই তিনি এসেছেন। ওই দিন আশার অপমান করেছে ভেবে রেখেছিল আর আসবেন না, কিন্তু যেখানে মেয়ে সেখানে না এসে কি থাকা যায়? তুই এমন করে ভাবছিস কেন? আশার তোদের সাথে মজা করেছে। মিসেস রিমির কথায় মেঘের মা চোখ বড় বড় করে তাকিয়ে বলে, মজা? আমার সাথে কি আশারের মজার সম্পর্ক? কোনোদিন তো ভালো করে কথাও বলে না আমার সাথে। সেই আমার সাথে তোমার ছেলে মজা করল? মিসেস রিমি কি বলবেন ভেবে পাচ্ছেন না। ছেলেটা না খেলে না খেত, এরকম করে অপমান করার কি খুব দরকার ছিল? তার বোনের তো এখানে কোনো দোষ ছিল না। আহ মা, কি শুরু করলে বলো তো? আশার তোমাকে এসব কিছু বলেনি। এসব আমাকে বলেছে আমার সাথে মজা করেছে। তুমি তোমার উপর কেন টেনে নিচ্ছ এই সামান্য বিষয়টা? খাও চুপচাপ। মেয়ের কথায় কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। কি আর করার, মেয়ের জন্য অবুঝ হয়ে হাজারো অপমান অনায়াসে গলাধঃকরণ করে ফেলতে হয়, তবুও যদি মেয়ে সুখী থাকে। মিসেস রিমি স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। মেঘ জোর বাঁচা বাঁচিয়ে দিয়েছে। এই ছেলেটা কেন যে এরকম করছে উনার মাথায় ঢুকছে না কিছু। রাত তখন 11টা বাজে, আশার রুমে বসে কিছু একটা করছে। তার কাজটা আজ রাতের মধ্যে কমপ্লিট করতে হবে, কিন্তু চোখ জোড়া সায় দিচ্ছে না কিছুতেই। চোখ দুটো ঘুমের দেশে পাড়ি জমাতে চাচ্ছে। এখন কিছুতেই ঘুমালে চলবে না। যে করেই হোক আজ তাকে সবটা শেষ করতে হবে। ঘুমকে তাড়ানোর জন্য এখন তার কড়া করে 1 কাপ কফি খেতে হবে। ঘুম তাড়ানোর এই এক মাধ্যম। আশার ফোন করে সুমাকে বলে কড়া করে 1 কাপ কফি বানাতে। আর সেই কফি যেন মেঘের হাত দিয়ে তার রুমে পাঠায়। সুমা কফি বানিয়ে মেঘের রুমে গিয়ে নক করে। মেঘ দরজা খুলে দেখে সুমা কফি নিয়ে দাঁড়িয়ে আছে। কিরে তুই এখানে? কি চাই? আপনি কফি? আমি তো তোর কাছে কোনো কফি চাইনি। আর এত রাতে আমি কফি খেতে যাব কোন সুখে? আমার ঘুম তাড়ানোর শখ নেই। আমি এখনই ঘুম দিব। না না আপনি তোমার জন্য আনিনি। তো যার জন্য এনেছিস তার কাছে যা। আমার এখানে এসে আমাকে ডিস্টার্ব করছিস কেন? কিছুটা রাগী স্বরে বলে মেঘ। ছোট সাহেব বলেছে কফির কথা। আর বলেছে আপনাকে দিয়ে যেন পাঠাই। কি? আশার আমাকে বলেছে তার জন্য কফি নিয়ে যেতে? মজা করছিস না তো সুমা? এই সময় এসব মজা একদম ভালো লাগছে না। এখান থেকে বিদায় হো, নয়তো মায়ের খাবি বলে দিলাম। সত্যি বলছি আপনি। আমি এখন কেন মজা করতে যাব? মেঘ কিছু সময় সুমার দিকে তাকিয়ে থাকে। মুখ দেখে মনে হচ্ছে সত্যিই বলছে, তাছাড়া মেঘের সাথে মিথ্যা বলতে আসবেও না, কারণ মেঘকে সুমা ভয় পায় এটা মেঘ জানে। ঠিক আছে দে। সুমা কফির মগ মেঘের হাতে দিয়ে দেয়। এখন এক দৌড়ে এখান থেকে সে পালাবে। এই মেঘের সামনে আসতেও তার ভালো লাগে না, মেয়েটা যেন কেমন। ব্যবহার ও ভালো না।
সুমা চলে যেতে নিলে মেঘ আবার পিছু ডাকে, শোন। জি আপুমনি। আশার কি আর কিছু বলেছে? সুমা মাথা নাড়িয়ে না বলে সেখান থেকে কেটে পড়ে। মেঘ আশারের রুমের দিকে হাঁটা দেয় কফির মগ নিয়ে। আজ এত ফর্মালিটি দেখিয়ে ভিতরে প্রবেশ করার কি আছে? তুই তো যখন তখন অনুমতি ছাড়া জারতার রুমে ঢুকে মানুষের পার্সোনাল জিনিসপত্র ধরতে পারিস। তুই তো আবার জিনিসপত্র আর সম্পর্ক দুইটাই সুন্দর করে কি করে নষ্ট করতে হয় সেই বিষয়ে খুব এক্সপার্ট। ল্যাপটপে চোখ রেখেই কথাগুলো বলে আশারের কথায় মেঘ শুকনো ঢুক গিলে। হুট করে আশার এসব কি বলছে, আর তাকেই বা কেন এই রাতের বেলা কফি নিয়ে আসতে বলল? মনের মধ্যে তার অতীতের করা সব ঘটনা জানান দিতে থাকল। মেঘ জানে না আশার কোন ঘটনা জেনে এসব কথা বলছে তাকে, কিন্তু তার করা সব ঘটনা এখন এক এক করে মস্তিষ্কে ধাক্কা দিচ্ছে। হুট করে ভয় হতে লাগলো, শুকনো ঢুক গিলে ঠিক করে নেয় কফির মগটা রেখে এখান থেকে পালাবে। কিরে, কফি কি ঠান্ডা হয়ে গেলে তারপর দিবি খেতে? না, এই তো নাও বলেই মেঘরুমে ঢুকে কফির মগটা বাড়িয়ে দেয় আশারের দিকে। আশার একবার মেঘের হাতের দিকে তাকায় তো একবার কফির দিকে। হাতটা কেমন কাঁপছে তার। আশার ঠোঁট কামড়ে হাসে। কিরে, কাঁপছিস কেন অমন করে? জানিস মানুষ কখন এমন করে কাঁপে? আমার জেনে কাজ নেই। তুমি নাকি আমায় ডেকেছ? কি বলবে তাড়াতাড়ি বলো, আমার ঘুম পেয়েছে, ঘুমোতে যাব। পালাতে চাইছিস? পালাতে কেন চাইব? তোতলাতে তোতলাতে বলে মেঘ। তুই তো আমার কাছাকাছি থাকতে চাস, তাহলে এখন যেতে চাইছিস কেন? এখন আমার কাছে থাকতে ভালো লাগছে না তোর? আমি নিজে তোকে আমার কাছে ডেকেছি, তোর তো খুশি হওয়া দরকার। খুশি হোসনি? মেঘের দিকে কিছুটা ঝুঁকে বলে আশারকে এভাবে ঝুঁকতে দেখে মেঘ কয়েক কদম পিছিয়ে যায়। পিছুতে গিয়ে কফির মগ থেকে কফি গিয়ে মেঘের হাতে পড়ে। গরম কফি হাতে পড়ার পরও মেঘ ব্যথা অনুভব করে না। মেঘ আশারের দিকে তাকিয়ে আশারের ভাব বোঝার চেষ্টা করে। মেঘ হুট করে চিল্লিয়ে ডাকে আশার। মেঘ ডাক শুনে লাফ দিয়ে ওঠে। আরে ইয়ার রিল্যাক্স, এত ভয় পাচ্ছিস কেন? এত ভয় নিয়ে আবার আমাকে বিয়ে করে আমার সাথে সারা জীবন থাকতে চাস? আমার সাথে থাকতে হলে সাহসী হতে হবে, আর অন্যায় করেও স্বীকার করার সৎ সাহস থাকতে হবে। এরকম ভীতু টাইপ লোক আমি একদম পছন্দ করি না, বুঝলি? কফি তো খেতে পারলাম না, ফেলে দিলি। যা গিয়ে ঘুমা। মেঘ কথা না বলে চলে যেতে নেয়। পিছন থেকে আবার আশার ডাকে। মেঘ দাঁড়ালেও পিছনে ঘুরে দেখে না। হাতে মলম লাগিয়ে নিস। যদিও বা এটা সামান্য ব্যথা, আরো 1000 গুণ বেশি ব্যথা সহ্য করার ক্ষমতা থাকতে হবে, বুঝলি? আশারের নজরে পড়েছিস বলে কথা। সাবধানে থাকিস কেমন? মেঘ কথা না বলে চলে যায়। আশার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। আশার জানে তার ফোন ভাঙ্গা, ফোনের আর ঘড়ির অ্যালার্ম বন্ধ করা সব মেঘেরই কাজ। কিন্তু এখন কিছু বলা যাবে না, সামনে খুব বড় একটা কাজ আছে তার। সকালে খাবার টেবিলে আশার তার মা আর বাবা খেতে বসেছে। মেঘের মা গতকালই চলে গেছে। আর মেঘ খেতে এসে আশারকে খাবার টেবিলে দেখে তারা আছে বলে কোনোমতে কাটিয়ে চলে যায়। আশার মেঘের কাণ্ড দেখে মনে মনে হাসে। সকলেই চুপচাপ খাবার খাচ্ছে, এর মধ্যে আশার সুমাকে ডেকে আনে। সুমা, এইদিকে আয়। জি ছোট সাহেব। আমার পাশের রুমটা ভালো করে ক্লিন করবি 2 ঘন্টার মধ্যে। একটা ধুলোবালি ও যেন না থাকে। আচ্ছা। বলেই সুমা তাড়াতাড়ি চলে যায় রুম পরিষ্কার করতে। কেউ আসবে নাকি বাড়িতে আসার? কোনো গেস্ট আসবে? মিসেস রিমি জিজ্ঞেস করে। নতুন কেউ আসবে, তবে গেস্ট নয়। বাড়ির লোকই বলতে পারো। কে আসবে আসার? মি শ্রাবণ প্রশ্ন করে। আসলেই দেখতে পাবে বাবা। আপাতত বলতে চাইছি না কিছু। বলেই আশার খাওয়া শেষ করে উঠে চলে যায়। মেঘ বাড়িতে এসে সুমাকে রুম পরিষ্কার করতে দেখে জিজ্ঞেস করে, কেউ আসবে নাকি? জানি না ম্যাডাম, মনে হয় কোনো অতিথি আসবে। মেঘ কপাল কুঁচকে ভাবতে থাকে কে আসবে। সে কত করে চেয়েছিল এই রুমে থাকতে, কিন্তু আশার দেয়নি থাকতে। কে আসবে জানার জন্য মিসেস রিমির রুমের দিকে হাঁটা দেয় মেঘ।
কে আসবে মামুনি বাড়িতে? এত সুন্দর করে আষাঢ়ের রুমের পাশের রুমটা যে গোছানো হচ্ছে। মিসেস রিমির কাছে প্রশ্ন করে রুমে ঢুকতে ঢুকতে। তোকে কি করে বলবো, যখন নিজেই জানি না কে আসবে? মানেটা কি? তোমাকেও কিছু বলেনি কে আসবে? অন্তত পক্ষে তোমাকে বলার দরকার ছিল। আমার ছেলে আর আগের মতো নেই যে সবকিছু আমাকে বলে করবে আর জানাবে। এখন সে বড় হয়ে গেছে, অনেক নিজের ডিসিশন নিজেই নিতে জানে। মা হিসেবে আমি ব্যর্থ, এজন্য আমার ছেলে এখন আর আমাকে ভালো মন্দ কিছুই জানায় না। মেঘ চোখ মুখ কুঁচকে মনে মনে বলে জানতে চেয়েছিলাম কে আসবে, আর উনি দেখো কীর্তন শুরু করে দিয়েছে। এখন এসব ইমোশনাল ড্রামা দেখলে গা জ্বলে যায়। মা হয়েছে শুধু শুধু এখনো ছেলেকে আমার করে দিতে পারল না। ধ্যাত কেন যে ওই দিন আষাঢ়ের ফোনটা বাজলো। আগে যদি জানতাম ফোনে কল পেয়ে এই আশার বিয়ের আসর ছেড়ে ছুটে হাসপাতালে যাবে, তাহলে ওই ফোনের যে কি অবস্থা করতাম আমি। তীরে এসে তড়ি ডুবিয়ে দিল কলটা। যদি জানতে পারতাম কে কল দিয়েছে তাহলে তার যে কি অবস্থা করতাম আমি। আমার সব স্বপ্নে এক বালতি পানি ঢেলে দিল। এটাও জানতে পারলাম না এখনো আশার কল পেয়ে হসপিটালে যাওয়ার পর কি এমন হলো সে বিয়ের ডিসিশন বাদ দিল আর কেমন পাগলামি শুরু করলো আবার। ওই মেয়েটা আবার ফিরে আসেনি তো? কিন্তু ওই মেয়েটা তো মেঘের এসব ভাবনার মাঝেই সুমা মিসেস রিমিকে ডাকতে এসে হাঁপাতে হাঁপাতে বলে, ম্যাডাম ম্যাডাম। কিরে কি হয়েছে? এরকম করছিস কেন? মনে হয় বাড়িতে ডাকাত পড়েছে। মিসেস রিমি, তেমন কিছুই ম্যাডাম। মানে? বাড়িতে এই বড় বড় দেখতে দুইজন লোক এসেছে, হাতে কি সব যন্ত্রপাতি। আমি এত করে বললাম কারা আপনারা, কিন্তু কোনো উত্তর দিল না। শুধু জিজ্ঞেস করলো ছোট সাহেবের পাশের রুম কোনটা। বিশ্বাস করেন ম্যাডাম, আমি বলতে চাইনি। লোকগুলো এমন জোরে ধমক দিল যে আমি ভয় দেখিয়ে দিয়েছি। তারপর লোকগুলো ওই রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। আমার কোনো দোষ নেই ম্যাডাম। কি বলছি সেসব? এই মেয়েটার মাথায় নিশ্চয়ই সমস্যা আছে মামুনি। দিন দুপুরে নাকি ডাকাত আসছে, কি অদ্ভুত কথা। মেঘের কথায় সুমা অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি সত্যি বলছি। চলতো মেঘ দেখি কারা এসেছে বলেই মিসেস রিমি আর মেঘ দেখতে যায় কারা এসেছে। ওদের পিছনে পিছনে সুমাও যায়, তবে তার খুব ভয় করছে। মিসেস রিমি দরজায় গিয়ে নক করে, ভিতর থেকে কেমন শব্দ আসছে। দরজায় নক করার পরও দরজা খুলে না। 2-3 বার নক করার পরও যখন দরজা খুলে না তখন রিমিরও কেমন ভয় লাগতে লাগে। মেঘ বলে, মামুনি আঙ্কেলকে কল করো, আমার কিন্তু কিছু সুবিধার মনে হচ্ছে না। মিসেস রিমি সত্যিই ফোন বের করে কল দিতে যাবে, এমন সময় দরজা খুলে যায়। এই কারা আপনারা? এইখানে কি করছেন? অনুমতি ছাড়া ভিতরে ঢুকলেন কি করে? আর দরজা কেন খুলছিলেন না? মিসেস রিমির করা এত প্রশ্নে লোকটা চোখ বড় বড় করে উনার দিকে তাকায়। তারপর বলে, ভিতরে কাজ চলছে, আওয়াজের কারণে আর দরজা বন্ধ থাকায় শুনতে পাইনি। তাও পেতাম না, আমি তো দরজায় আপনাদের ছায়া দেখে তারপর দরজা খুললাম। আপনারা কারা বলুন তো? মেঘ প্রশ্ন করে। আসলে আমাদের আশার স্যার পাঠিয়েছেন। তো দরজা বন্ধ করে কি করছেন? আপনাদের সুবিধার জন্যই তো দরজা বন্ধ করেছি। মেঘ অবাক হয়ে বলে, আমাদের সুবিধার জন্য মানে? ভিতরে কাজ চলছে, আওয়াজে আপনাদের অসুবিধা হতে পারে, এজন্য দরজা বন্ধ করে নিয়েছি। মিসেস রিমি ব্রু কুচকে বলে, কিন্তু কিসের কাজ চলছে রুমে? আমার জানা মতে রুমও তো পুরো ঠিকঠাক। এক্সট্রা কোনো কিছুর দরকারও নেই রুমে তাহলে? কাজ শেষ হলে দেখে নিয়েন ম্যাম। আপাতত আমরা আমাদের কাজ শেষ করি বলেই দরজা লাগিয়ে দেয় লোকটা। বাড়িতে কি সব ঘটনা ঘটছে এসব? আমি কিছুই জানি না, মনে হচ্ছে এই বাড়িতে আমি ভাড়াটিয়া। এর মধ্যে নিচ থেকে আবার সুমার চিল্লানোর শব্দ ভেসে আসছে। ম্যাডাম, ওই ম্যাডাম। ম্যাডাম গো কই, তাড়াতাড়ি আসেন, নিচে দেইখা যান আমাদের আশার স্যার কারে নিয়ে আসছে বাড়িতে। মামনি, এই সুমা না এতক্ষণ আমাদের পিছনেই দাঁড়িয়েছিল? তাহলে নিচে গেল কখন? আর এরকম করে ডাকছেই বা কেন? আশার কাকে নিয়ে এসেছে? মেঘের কথায় মিসেস রিমি মাথায় হাত দিয়ে বলে, তুই যেখানে আমিও সেখানেই। কি করে বলবো কাকে নিয়ে এসেছে?
এইবার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। আমার মাথা কেমন হ্যাং হয়ে গেছে। মামনির অবস্থা দেখে মেঘের খুব হাসি পাচ্ছে। অনেক কষ্টে নিজের হাসি আটকে বলে, চিন্তা করো না মামনি, তোমার ঘরেই তো ডাক্তার আছে। তোমার মাথায় সমস্যা হলে ঠিক করে দিবে। এবার নিচে চলো, গিয়ে দেখি কি ড্রামা দেখতে পাই নতুন করে। মেঘ আর মিসেস রিমি দুজনই হন্তদন্ত হয়ে নিচে ছুটে আসার কাকে নিয়ে এসেছে দেখার জন্য। এটা তুমি কেন করলে মা? কি করে করলে তুমি? আমার শেষ আশাটুকু ও শেষ করে দিলে। আমি এখন কি নিয়ে বাঁচব? কার জন্য বাঁচব আমি? কথাগুলো চিল্লিয়ে বলে নিজের সর্ব শক্তি প্রয়োগ করে দেওয়ালের এক কোণে রাখা মাটির ফুলদানিটা সজোরে মেঝেতে ছুঁড়ে মারে সুমন। মুহূর্তের মাঝে ফুলদানিটা ভেঙে কয়েকশো টুকরো হয়ে যায়। মিসেস খেয়া ছলছল চোখে নিজের ছেলের দিকে তাকিয়ে আছে। সুমন, বাবা আমার কথা শোন। দেখ মা, তোকে সবটা বুঝিয়ে বলছি। আর কি শুনতে বলছো তুমি? কি বাকি রেখেছ শোনার জন্য? চিৎকার করে কথা বলছে আর এটা ওটা সামনে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে। ছেলের এরকম রূপ আজ তিনি প্রথমবার দেখছেন। কি করে এখন ছেলেকে শান্ত করবেন তাই ভাবছেন তিনি। তুমি জেনে শুনে ছেলের এত বড় ক্ষতি করলে মা। আমি হারিয়ে আবার ফিরে পেয়েছিলাম আমার দুলিকে। তুমি কেন এ বেঈমানটার হাতে আবার ও তুলে দিলে? তুমি নিজের হাতে নিজের ছেলের এত বড় সর্বনাশ কি করে করলে? তুমি আমার দুলিকে ফিরিয়ে আনো গিয়ে মা। আমি আমার দুলিকে হারাতে চাই না। দুলিকে ছাড়া আমি বাঁচব না মা। পৃথিবীতে কেউ কাউকে ছাড়া মরে যায় না বাবা। কারো কথা জানি না, আমি মরে যাব মা। আমি শেষ হয়ে যাব। তুমি এনে দিবে না আমার দুলিকে? সম্ভব না। ঠিক আছে, তাহলে আমি গিয়ে নিজে নিয়ে আসব। তোমাকে আনতে হবে না। খবরদার, তুই কোথাও যাবি না। যার জিনিস সে নিয়ে গেছে, তুই আমি বাধা দেওয়ার কে? দুইজন প্রাপ্ত বয়স্ক মানুষ যখন নিজেরা একসাথে থাকার জন্য একটা সম্পর্কে আবদ্ধ হয়, তখন তুই আমি তাদের কি করে আলাদা করব? আমি চেয়ে ও কিছু করতে পারিনি বাবা। আমার কথা সেখানে খাটে না সত্যি জানার পরে। আর দুলি নিজেও আশারকে কিরকম ভালোবাসে তুই আর আমি দুইজনেই জানি। নিজেকে সামলে নে সুমন। সবাই সব সময় নিজের ভালোবাসাকে আপন করে পায় না। উদাহরণ হিসেবে আমাকে আর তোর খালামনিকেই দেখ। আমরাও এমন বলতাম তাকে ছাড়া বাঁচব না এই সেই, কিন্তু দেখ দিব্যি বেঁচে আছি। অন্যের সংসার করে মা হয়েছি, জীবন কেটে গেছে। এখন যে দুঃখে আছি তেমন না, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে মা। আমি দুলি ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না। বুকে খুব যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে আঘাত করছে আমার বুকে বলেই হাউমাউ করে কাঁদতে কাঁদতে মেঝেতে মিসেস খেয়ার পায়ের কাছে বসে পড়ে। মিসেস খেয়া নিজেও ছেলের এই অবস্থা দেখে কাঁদতে থাকে আর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তুই যে বড্ড অভাগা বাপ।